বাংলা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি রেশমা পারভীন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় বা জাতীয় বিশ্ববিদ্যালয় যেখানেই তোমরা বাংলা বিভাগে পড়ো, তোমাদের অধিকাংশই কিন্তু অনিচ্ছা সত্ত্বে বাংলায় ভর্তি হও। হয়তো সাবজেক্ট পাওনি, সেই জন্য ভর্তি হও। তো আমি বলবো, এসে যখন পড়েছ ভালোবেসেই ফেলো। যদি তুমি বাংলাকে ভালোবেসে পড়াশোনা করো, তাহলে তোমার দুই রকমের উপকার হবে। প্রথমত, সাহিত্য তোমাকে পরিশীলিত, রুচিশীল করে তুলবে। দ্বিতীয়ত, বাংলা সাহিত্যে পড়লে যারা পড়াশোনা করে তাদের যে কর্মক্ষেত্র অর্থাৎ চাকরির ক্ষেত্রটাও কিন্তু থাকে বেশি। তো যাই হোক, আজকে আমরা জেনে নিব যে সাহিত্য কি এবং সাহিত্যের রূপ, এই নিয়ে আমাদের আলোচনার বিষয়। তো ইংরেজি লিটারেচার এর বাংলা হিসেবে আমরা সাহিত্য ব্যবহার করলেও ইংরেজি লিটারেচার এর অর্থ ব্যাপক। ইংরেজি লিটারেচার বলতে রেল গাইড, পঞ্জিকা, টনিক অর্থাৎ যে কোনো মুদ্রিত লেখাকেই কিন্তু লিটারেচার বলে। বাংলায় সাহিত্য বলতে তা বোঝায় না। এমন কিছু বিষয় আছে যা আমরা নিজেরা বুঝি কিন্তু অন্যকে বোঝাতে পারি না। তো সাহিত্যের সংজ্ঞাটিও এরকম যে সাহিত্য বিষয়টি কি সেটি আমরা নিজেরা বুঝি কিন্তু অন্যকে আমরা বোঝাতে পারি না। কিন্তু বোঝাতে হলে আমরা কিভাবে বুঝবো, সেটি আজকে আমার আলোচনার বিষয়। তো আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, যে সাহিত্যের সংজ্ঞাটাকে আমরা কিভাবে দিতে পারি, উপস্থাপন করতে পারি। আমি কিছু পয়েন্ট লিখে রেখেছি যাতে তোমরা আমার কথা শুনে এবং দেখে দ্রুত বুঝতে পারো বিষয়টি। আমি বলছি যে এখানে সাহিত্য কথাটি এসেছে শহীদ কথা থেকে। ঠিক আছে, শহীদ মানে সাথে এর সাধুরূপ শহীদ। তো সেই শহীদ শব্দটি থেকে সাহিত্য কথাটি এসেছে। একটু যদি সংজ্ঞাকারে আমরা বলতে যাই, তোমরা দেখতে পাচ্ছ আমি মুখেও বলছি যে চিন্তাধারা ও কল্পনার সুবিন্যস্ত ও পরিকল্পিত লিখিত রূপই হচ্ছে সাহিত্য। আমরা মানুষ যে চিন্তাগুলো করি, সেই চিন্তার সাথে আমাদের কল্পনাকে মিশ্রিত করে তার সুবিন্যস্ত এবং সুপরিকল্পিত যে লিখিত রূপ আমরা দিই, সেটি হয়ে ওঠে সাহিত্য। এরপর বলছি শ্রীশচন্দ্র দাসের সাথে মিলিয়ে যে নিজের কথা, পরের কথা বা বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবিনয় যে সুরে ঝঙ্কৃত হয়, তারই শিল্পসম্মত প্রকাশই হচ্ছে সাহিত্য। ঠিক আছে, যখন আমরা সাহিত্য পড়ি, সেটি হয়ে যায় অনেক সময় আমাদের নিজেদের কথা, অথবা আমাদের আশেপাশে যারা আছে তাদের কথা, অথবা বাহ্যিক জগতেরই কোনো কথা। ঠিক আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে একের সহিত অন্যের মিলনের মাধ্যমই হলো সাহিত্য। সাহিত্যের মধ্য দিয়ে একের সাথে অন্যের মিলন ঘটে। একজনের চিন্তা ভাবনা, একজনের আবেগ, একজনের অনুভূতির সাথে আরেকজনের চিন্তাধারা, আবেগ, অনুভূতির মিলন ঘটে। এটি হচ্ছে সাহিত্য। ঠিক আছে, তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী স্লাইডে যাওয়ার আগে একটু জেনে নিই যে সাহিত্যের উদ্দেশ্য কি। সাহিত্যের উদ্দেশ্য, প্রত্যেকটি বিষয়ের উদ্দেশ্য থাকে। মানুষ যা অনুভব করে সেই অনুভবকৃত বিষয় অর্থাৎ অনুভূতিকে প্রকাশ করতে চায়। এই প্রকাশের ব্যাকুলতা থেকেই সাহিত্যের সৃষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন প্রকাশী সাহিত্য। তিনি আরো বলেছেন অন্তরের জিনিসকে বাইরের, ভাবের জিনিসকে ভাষায়, নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের বিষয়কে চিরকালের করিয়া তোলাই সাহিত্যের কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা বুঝতে পেরেছি যে সাহিত্যের উদ্দেশ্য কি। আমরা চলে যাচ্ছি সাহিত্যের উপাদান নিয়ে পরের স্লাইডে। সাহিত্যের উপাদান কি? সাহিত্যের উপাদান চারটি। ঠিক আছে, কি কি আমরা একটু দেখে নিই। প্রথমেই বলছে হৃদয়গত উপাদান। এই হৃদয়গত উপাদান মানে আমরা যে বিষয়টি নিয়ে লিখবো সেটা তো প্রথমে আমার হৃদয়ে আসবে। এটি কি করে? এটি আমাদের হৃদয়ে কি করে? সংবেদন জাগায়, অর্থাৎ সৃষ্টির যে আবেগ, সেই আবেগ তাড়িত করে আমাদেরকে। এটিকে বলছে হৃদয়গত উপাদান। এরপর বলছে বুদ্ধিগত উপাদান। আমার হৃদয়ে একটি ভাবনা আসলো, মনে একটি ভাবনা আসলো, এরপর আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? প্রথমে আমাকে বিষয় নির্বাচন করতে হবে। আমাদের তো প্রতিনিয়ত কত ঘটনার আমরা প্রত্যক্ষ করি, কত ঘটনা আমাদের মনের মধ্যে ভিড় করে, সবগুলোই তো আর সাহিত্যের উপযোগী নয়। তো সেখান থেকে আমাকে বিষয় নির্বাচন করতে হবে যে আমি কোন বিষয়টি নিয়ে লিখতে চাই। সেই সাথে সাথে আমাকে রূপ নির্বাচন করতে হবে। রূপ কি সেটি আমি পরের স্লাইডে আলোচনা করব। এরপর বলছে কল্পনা। ৩ নম্বর উপাদান বলছে কল্পনা। আমরা যে বিষয়টি নিয়ে লিখবো, যে বিষয়টি আমরা নির্বাচন করলাম, যে ঘটনাটি আমরা নির্বাচন করলাম, সেই ঘটনা কি সবটাই আমাদের পক্ষে দেখা সম্ভব? সম্ভব নয়। তো যেটুকু দেখা সম্ভব আর যেটুকু দেখা সম্ভব হয়নি, অর্থাৎ ঘটনার অন্তরালে যে বিষয়গুলো থাকে, সেগুলোকে আমাদের কল্পনা দ্বারা পরিপূর্ণ করে
তারপরে সাহিত্যের রূপ দিতে হয়। এরপর বলছে যে প্রয়োগ কৌশল সবই আমার ঠিক থাকলো, 3টি উপাদান, হৃদয়গত উপাদান, বুদ্ধিগত এবং কল্পনা থাকলো। এবার এটাকে যদি আমি সঠিকভাবে প্রয়োগ করতে না পারি তাহলে যথার্থ সাহিত্য হয়ে উঠবে না। তো এইখানে রূপ নির্বাচনটা আমার ঠিক থাকতে হবে, ভাষার ব্যবহার এগুলো ঠিক থাকলে সঠিকভাবে আমি প্রয়োগ করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, এই উপরে যে 4টি বিষয় আমি আলোচনা করলাম, এই উপাদানগুলো কিন্তু পদ্ধতিগত, সাহিত্যের কি পদ্ধতিগত উপাদান। আসলে সাহিত্যের মূল উপাদান মানব জীবন, কারণ মানব জীবনের কাহিনী নিয়ে, মানব জীবনের আবেগ অনুভূতি নিয়েই কিন্তু সাহিত্য রচিত হয়। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে, যে সাহিত্যের রূপ বা আঙ্গিক কি। ঠিক আছে, সাহিত্যের রূপ বা আঙ্গিক নিয়ে আমরা আলোচনা করব অতি সংক্ষেপে, এবং পরবর্তীতে প্রত্যেকটি আমরা সংজ্ঞা সহ ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব। তো আমরা যেমন একটি গাছ দেখি, একটি গাছ বা বৃক্ষ দেখি, তার কিন্তু শাখা থাকে, প্রশাখা থাকে। ঠিক একইভাবে যদি সাহিত্যকে আমরা একটি গাছ বিবেচনা করি তাহলে তারও অনেকগুলো ডালপালা, শাখা প্রশাখা আছে। তো মূল মূল যে শাখাগুলো আছে সেগুলো আমরা দেখবো সাহিত্যের রূপ বা আঙ্গিক বলছে, রূপ বা আঙ্গিক, ইংরেজি বলছে ফর্ম। ঠিক আছে, ইংরেজি কি বলছে? ফর্ম। সাহিত্যের ফর্ম গুলো কি কি? তো সাহিত্যের প্রধান ফর্ম একদম প্রাচীন যুগ থেকে কবিতা, এরপর নাটক, তারপরে মহাকাব্য, তারপরে উপন্যাস, তারপরে প্রবন্ধ এবং সবশেষে ছোট গল্প। এছাড়াও আরো ছোট ছোট স্মৃতিকথা, ভ্রমণ কথা, ডায়েরি, এই ধরনের আঙ্গিকও আছে। তো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা এই প্রত্যেকটি ফর্ম ধরে ধরে আলোচনা করব, সংখ্যা এবং শ্রেণী বিভাগ সহ। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ সাথে থাকবার জন্য।